শুরু করছি রিতমায়ের প্রেমগাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে FKCS। পর্ব সংখ্যা 9। ঢাকায় রাতের শহরটা চমৎকার হয়, ভালো লাগা কাজ করে। আধার রাতের আলোয় মন ছুঁয়ে যাওয়ার মতন সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি গম্ভীর রাতের নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন। কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময় যানজটে আচ্ছন্ন থাকে পরিবেশ। এ সময়ে মানুষ নানা কাজে বের হয় রাস্তায়। নিত্যদিনের কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমনই এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার একটা মুহূর্তে সৃষ্টি হয়, তাও অল্প সময়ের জন্য। ক্ষণিকের জন্য হৃদের ভিতরকার মনটাকে উতাল সমুদ্রের ঢেউয়ের মতন অশান্ত করল কেউ। হৃদ সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হয়েছিল মিটিং শেষ করে। রোজকার মতো আসিফ সঙ্গে ছিল, তবে বডিগার্ড ছিল না। তাদের সঙ্গে ছিল আরও দুজন অফিস সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আসিফ বাকি দুজন স্টাফগুলোকে বিদায় জানালো। ততক্ষণে হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতে গাড়ি চলতে শুরু করলো। হৃদ আসিফকে গাড়ির এসির পাওয়ার বাড়াতে বলে গায়ের কোট খুলে পাশে ফেললো। গলার টাই খুলে কোটের উপরে রেখে গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে। শার্টের হাতার কবজির বোতামগুলো ছড়িয়ে কনুই পর্যন্ত টেনে শার্টের ভাঁজ করার মধ্যে হঠাৎ হৃদের ফোনে কল আসলো। খুব স্বাভাবিক ন্যায় আসিফ সেই ফোন হৃদের দিকে বাড়িয়ে দিতে গিয়ে বেখেয়ালি চোখ ফোনের স্ক্রিনে পড়তেই খানিকটা চমকে উঠল, কৌতূহল দমালো। তারপরও হৃদকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটেও গেল। এত ছোট কলের রিংটোনে হৃদ আসিফ দুজনেই বুঝতে পারল এটি সম্পূর্ণ কল দিল না, বরং অর্ধ মিস কল ছিল সেটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফ থেকে ফোনটা নিয়ে সেভাবেই কোটের উপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে চেয়ে হাঁসফাঁস করে হৃদকে বলল, ভাই, কলটা মনে হয় জরুরি ছিল। হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন, ভীষণ ক্লান্ত। তাছাড়া মিস কলের কল ব্যাক করার মতন সময় নেই, আপাতত তার একটু রেস্ট চাই। তাই শার্টের হাত দুটো গুটিয়ে ভাঁজ করতে করতে সেভাবে গম্ভীর গলায় বলল, আমি ক্লান্ত, এখন পরে চেক করে নিব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিস কল আসলো একই নাম্বার থেকে, পরপর আরও দুটো। এবার হৃদ বেশ বিরক্ত হলো। এমনিতে সে ক্লান্ত, তারপর আবার মিস কল। অদ্ভুত। হৃদের পার্সোনাল ফোনে কল করার মতন তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে যেখানে কাউকে দেয়নি, সেখানে আননোন নাম্বারে তার ফোনে কল আসার প্রশ্ন ওঠে না। তাছাড়া হৃদের বাবা মা, ভাই, দাদা দাদি সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিস কল নয়, তাও রাত 10টার পর। এই অসময়ে ভর সন্ধ্যায় হৃদকে আর যাই হোক তার পরিবারের কেউ অন্তত কল করবে না, এ বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয় সোজা মিস কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতন? হৃদ ভাবল সে ফোনটা উল্টে দেখবে না মিস কল দাতাকে, কিন্তু ফোনের আশেপাশে ব্যক্তিটা এবার যেন মিস কল নয়, সত্যি সত্যি হৃদকে একটা সম্পূর্ণ কল করলো। হৃদ খানিকটা অদ্ভুত নিয়ে ফোনটা উল্টে হাতে নিতেই খানিকটা চমকালো। সূচক চোখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদের দিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ করে হৃদের তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড। গুটি গুটি অক্ষরে ভাসমান লেখা বেয়াদব বউ, যার অর্থ কলটা তাকে তার বেয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? হৃদ তো দেয়নি, তাহলে কার থেকে নিল?
আর হৃদকে বা কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে, সে এখনো পর্যন্ত তার বেয়াদব বউয়ের অপছন্দের লিস্টে শত্রু হয়েই পড়ে আছে। তাদের লুকোচুরি সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বউয়ের কাছে। তাহলে হঠাৎ করে হৃদকে কেন ফোন দিবে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক। কী কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে গম্ভীর গলায় হ্যালো বলতে ফোনের ওপাশ থেকে মায়া হিততম্বি করে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত আসলো মায়ের কাছে। কে ফোন করেছে তা জানতে চাইল, কিন্তু ফোনের ওপাশে মায়া হৃদের সালাম দিয়ে যেন চুপ মেরে গেল। তার ঘন ঘন অস্থিরতার নিঃশ্বাস যেন হৃদের কানেও বাড়ি খাচ্ছে। হৃদ ফোনের ওপাশে মায়াকে চিনতে পেয়েও সে অপরিচিত শাসল, কারণ মায়া এখনো হৃদকে নিজের পরিচয় দেয়নি বলে সেও সেদে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিয়ে বলল না যে সে মায়াকে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথম দুজনের ফোন আলাপ করা, এর আগে কখনো এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকে মায়ের পারিবারিক নাম্বারগুলো সেভ ছিল যবে থেকে হৃদ দুজনের বিয়েটা সম্পর্কে জানতে পেরেছে তখন থেকে। কিন্তু সেটা তো আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়ার পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করল। হ্যালো, কে বলছেন? শুনতে পারছেন আমাকে? হ্যালো। তক্ষুনি শোনা গেল মায়ের অস্থির চিত্রে এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুকুটুকু করে কল কেটে দিল তক্ষুনি। কৌতূহল হৃদ এবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইছে সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে কি ভবঘুরে মনে হয় সে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেরোবে? হৃদ কি ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজেই কল মিলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজের বাড়িতে ফিরে গেল, সেই নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে। হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিন ব্যস্ততায় একদমই চট্টগ্রামে যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, গাড়ি ঘোড়া, মহাসড়ক ধর, চট্টগ্রামে ফিরব। আসিফ আপত্তি করে বলতে চাইল, কিন্তু ভাই, কাল তো আমাদের অফিসে। হৃদ চেতে উঠে বলল, তোরে বলছি জ্ঞান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়ায় মায়া হৃদের কল কাটতে না কাটতেই ঠাস করে বালিশের কুশন দিয়ে মাথায় বাড়ি মারল জুই। তপ্ত মেজাজ দেখিয়ে বলল জুই, বলদির বাচ্চা, তোরে কি শিখাইছিলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে উল্টো পীড়িতের প্রশ্ন করলি। আপনি আবার বিয়ে করেছেন? এই তুই ওই বেটার আবার বিয়ে দিয়ে কি করবি? সংসার পাতবি জামের সঙ্গে? অসভ্য মাইয়া। জুয়ের বালিশের বাড়ি খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনায় আর অস্থিরতার কারণে মায়া জুয়ের দীর্ঘ সময়ের শেখানো পড়ানো কথাগুলো সব ভুলে গিয়েছিল। তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়ে অস্থিরতায় পরপর কলগুলো কেটে কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো 2-1বার মিস কলও গিয়েছে ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহসযোগে অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে, তখন আর জুয়ের দীর্ঘ সময় শিখিয়ে দেওয়া কোনো কথাই আর মায়ের মাথায় থাকলো না। বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তপ দেখিয়ে বসেছিল খানিকের জন্য, যার দরুন ফোনের ওপাশের ব্যক্তিটা বারবার হ্যালো বলার পরও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি।
তীব্র অস্বস্তিতে সিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়ের মনে যা ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে, সেই প্রশ্নটাই চট করে ফেলল। আর করবে বা নাই কেন? মায়ের স্বামী হয় লোকটা। মায়ের জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। যদিও মায়া এটা জানা না যে মায়া ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো মায়ের সাথে বিয়েটা আজও ওই লোকের তার মনে আছে কিনা, তাও বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এত সব প্রশ্নের উত্তর জানা অবশ্যই মায়ের জন্য প্রয়োজন। তাছাড়া মায়ের টানা 3টা মাস এত কষ্ট করে, এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমন থেকে অচেনা স্বামীর নাম্বার সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তার শ্বশুরবাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহী। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নাম্বারটা জোগাড় করে দিল। তবে সুমন থেকে মায়ের স্বামীর তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ের অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি, কারণ সুমন নিজেও মায়ের স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছু জানে না। তাই মায়া অত অনুরোধের জন্য সুমন শেষ অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায় সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ের স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটা কে, তার সম্পর্কে জানতে, কিন্তু এ বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বার ছাড়া আর কিছুই বলেনি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামীর নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ের স্বামীর নামটা লুকাতে চাইছে? কি এমন থাকতে পারে মায়ের স্বামী নামক লোকটার নামের পিছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ের স্বামী, তাহলে মায়ের কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতো পরিস্থিতি তখন ছিল না। তাই মায়া ধরে নিল মায়ের সাথে একটা দুনিয়ার খারাপ লোকেরই বিয়েটা হয়েছিল সেদিন। সেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটাকে খারাপ লোক ভেবে গ্রহণও করে এসেছে এতদিন। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে, তাহলেও বিষয়টা মায়ের কাছে স্বাভাবিকই লাগবে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ের অচেনা স্বামী নামক লোকটার পরিচয় হাফেজ সাহেবকে লুকাতে দেখে। হাফেজ সাহেব কেন করলো এমনটা জানা নেই মায়ার। তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল, আপু, আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীদের মধ্যে কেউ একজন হবেন। বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ হবেন। আপনার স্বামীকে নিয়ে আমি আব্বাকে প্রশ্ন করাতে ওনাকে দেখলাম ভীষণ নার্ভাস হচ্ছে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তিনি আপনার স্বামী নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ। আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্কবার্তায় ভয় মায়াও পেয়েছিল। তারপরও সুমন থেকে অচেনা স্বামীর নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে, কিন্তু কল দিল এই সন্ধ্যায় 7টার দিকে। মাঝে 6 ঘন্টা শুধু মায়া নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো। জুই শুরু থেকেই মায়ের পাশে ছিল। সুমন থেকে নাম্বার নিয়ে হৃদকে কল করা পর্যন্ত জুই মায়ের পাশে ছিল। মায়াকে গুছিয়ে কথা শিখিয়ে দিয়েছিল কিভাবে হৃদের পরিচয় সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে। কিন্তু অতি নার্ভাসনেসে মায়া জুইয়ের শিখিয়ে পড়িয়ে দেওয়া সব কিছু গুলিয়ে ফেলল, যার দরুন হততম্বি করে শুধু জানতে চাইল মায়ের অচেনা স্বামী মায়াকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়া অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানা নেই, তবে মায়ের খুব করে জানতে ইচ্ছা করছে আদৌ মায়ের স্বামী তার হঠাৎ
বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে বিয়ে করে ফেলেছে এতদিনে। মন্ত মায়া ধ্যান ভাঙল ফের জুঁইয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুঁই চেতাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব? লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি সেটাই তো প্রশ্ন। আজব, জানতে চাইবো না কেন? মায়ের কথায় চেতে উঠল জুঁই। অসভ্য মাইয়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে আমাদের নাম্বারটা দিল সেটা আদৌ তোর নিখোঁজ স্বামীর নাম্বারটা কিনা সেটা শিওর না হয়ে সরাসরি বিয়ের প্রশ্ন কেন করতে গেলি? সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামীরই হবে এই বিষয়ে তুই এত শিওর হোস কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্নটি করতে। সে তোদের 2 বছর আগে হওয়া হঠাৎ বিয়েটা এখনো মনে রেখেছে কিনা তা না করে তুই এখন বলদ মার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুঁইয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যি মায়ের প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেস মায়ের এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে। অত গভীরে ভেবে দেখিনি সে। কিন্তু জুঁইয়ের কথাও ফেলার নয়। কলদাতা আসলে মায়ের নিখোঁজ স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে নিল মায়া। অপরাধীর ন্যায় ঋণঋণে গলায় বলল মায়া। অত কিছুই মাথায় আসেনি। কেমন কেমন করে যেন মুখ ফুসকে প্রশ্নটা করে ফেলেছি লোকটাকে। মায়ের কথায় মনে ধরল না জুঁইয়ের। এত বোঝানোর পরও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারল না সে। তাছাড়া জুঁই বেশ করে লক্ষ্য করেছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ একটিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললেও সেটা পছন্দ করে না মায়া, উল্টো কেমন গুম মেরে বসে থাকে। এই যে জুঁই এখনো মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ের মুখ দেখে মনে হচ্ছে সেই নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুঁইয়ের কথা সে এক কান দিয়ে শুনছে তো অন্য কান দিয়ে বের করে দিচ্ছে এমন। স্বামী সম্পর্কে কিছু না জেনে মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারছে জুঁই। আর সেখানে জুঁইয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক মায়ের নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয় ওদের গোটা পরিবারের ভুক্তভোগী হবে। বারন্তর আগে জুঁই মায়ের সাথে আর তর্ক করতে মন চাইল না। জুঁই রাগে ফুসফুস করতে করতে হনহনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতেই মায়ের ঠোঁট উল্টালো। জুঁইয়ের গমন পথের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজল। তখন জুঁইয়ের হাতে হঠাৎ বালিশ সে বাড়ি খেয়ে ফোনটা কোথায় হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল আর নেওয়া হয়নি। এখন জুঁই চলে যেতে মায়া পুনরায় ফোনটা খুঁজ করতে তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটোনের শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলতেই দেখল মায়ের তখনকার করা নাম্বার থেকে আনকামিং কল এসেছে। তাড়াহুড়ে মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল। আসসালামু আলাইকুম। মায়ের তাড়াহুড়ে সালামের উত্তরে হৃদ খুবই রহস্যে গম্ভীর গলায় উত্তর দিল, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? দূর দূর বুক চেপে বসলো মায়া। ভয়ঙ্কর লজ্জায় সিটিয়ে আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাটাও বেশ দারুণ লাগলো। হঠাৎ মায়ের ভালো লাগার আকাশ চুম্বক হলো, কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকালো। ওপাশের মানুষটাও চুপ, হয়তো মায়ের কথা বলার অপেক্ষায় আছে। লজ্জায় সিটিয়ে কোনো রকম আওয়াজ বের করলো গলা দিয়ে। রিনরিনে বলল, মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউই পূর্ব পরিচিত নই। তারপরও আপনাকে অনেক খুঁজে করার পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করতে পেরে কল দিলাম। হৃদ মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবে কোনো কারণে ফোনটা করেছিল, তাই সে আগ বাড়িয়ে পরিচয়টা না দিয়ে মায়ের পরিচয় পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু মায়া এখন হৃদকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। যদি বোনের ভাসুর বা পরিচিত হৃদ খান ভেবে মায়া হৃদকে কল না দেয়,
তাহলে এর বাহিরে কিসের পরিচয় ভিত্তিতে কলটা করলো? আমরা পূর্ব পরিচিত না হলে এত তলব লাগিয়ে আমাকে খোঁজ করার কারণ কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, তবে সেটা যে আমাকে শুনতে হবে এমনটা তো নয় মিস। ব্যস্ত আমি, রাখ। হৃদের কথা শেষ করার আগে মায়া জিদ্দি সুর শোনা গেল তক্ষুনি। বললাম তো কথা আছে আমার, ফোনটা রাখা যাবে না এখন। কেন রাখবো না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হ্যাঁ। অধিকার দেখাচ্ছেন? হ্যাঁ। কিসের? মায়া হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। প্রসঙ্গ পাল্টে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? হৃদ অল্প চুপ থেকে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি। হয়তো পরিচয় হতে চাচ্ছে হৃদের সাথে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ের মুখস্থ থাকার কথা। সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়াটা হৃদের বেশ কৌতূহল বাড়ালো। হৃদ গম্ভীর গলায় বলল, আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নাম বলে ছটপট উত্তর দিল মায়া। আমি রিক্তা ইসলাম মায়া। আমাকে চিনতে পারছেন? হৃদ অল্প হাসল। তার বউ, সে চিনবে না? তারপরও গম্ভীর গলায় অপরিচিত ন্যায় বলল, আপনাকে কি আমার চিনার কথা ছিল মিস? কই, আমি তো চিনতে পারছি না আপনাকে। হৃদের কথায় ভীষণ কষ্ট পেল মায়া। হতাশায় বুক ভারী হয়ে উঠল তক্ষুনি। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল, অথচ মায়া কিনা কি করেছে বিগত 3টা মাস ধরে এই লোকটাকে খুঁজে পেতে। নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করে যেতে গিয়েও ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশায় মায়ার ভারী আওয়াজে নিজের পরিচয় দিয়ে বলল, আপনার সাথে আমার বছর 2 আগে দেখা হয়েছিল একবার। সেটি শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম। সাহায্য করতে চেয়েছিলাম আপনার, কিন্তু সেদিন রাতে স্মরণীয় ঘটনা ছিল। আমাদের জীবনের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমার আপনাকে আবার খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? সেদিন রাতে যারা আমাদের আশ্রয় দিয়েছিল ওনাদের বাড়িতে, মনে আছে আপনার? মায়ের গুছানো কথার অর্থ এবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে, সেটা বেশ বুঝতে পারল হৃদ। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তক্ষুনি। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত হলো, নিঃশব্দে হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজ থেকে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশে গলে বলল হৃদ, আশ্রয় কোথায় দিয়েছিল মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেই রাতেই পালালো, নয়তো রাতে বাসর করে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়ি ফিরতাম। শিট মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন? টুকুটুকু করে কলটা কেটে গেল তক্ষুনি। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে 2 হাতের মুঠোয় পিষল বালিশের 2 টুকরো অংশ। মায়া বুঝতে পারল সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটিই ছিল, কিন্তু তাই বলে লোকটা প্রথমবারই এমন নির্লজ্জিত কথাগুলো বলবে ভাবতে পারেনি মায়া। ছি, কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। মায়া এই লোকের সাথে আর কথা বলবে কিভাবে? মায়া কল কেটে দিতেই উচ্চ শব্দে ঝরঝর করে হেসে উঠল হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরো দৃঢ় হয়।
বউ তার লজ্জা পেয়েছে বলেই হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনের নাম্বারটা চেপে আবারও কল মেলাতেই বেখালি চোখ পড়ল আসিফ আর ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজন হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে এদিকটায়। হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখেনি তারা। তাই হৃদের চোখে দুজনই ধরা পড়ে যাওয়ার থমথমে মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটাও ক্ষণে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখল। সরাসরি তাকানোর আর সাহস পেল না। হৃদ ফের মায়ের নাম্বারে কল মেলাতে চেয়ে ফোন দিল, কিন্তু লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করল না। হৃদ মিটিমিটি হেসে ছোট একটা মেসেজ করে লিখল, পলাতক বইয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমায় স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের উপর হাত বেঁধে চোখ বন্ধ করতে হৃদের ঠোঁটে মিটিমিটি হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরের গাড়ি ছুটালো মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে। আর বাতাসের ধুরে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়ার আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জুই তখন ঘুমিয়ে। মায়া লুকিয়ে চুকিয়ে বারান্দায় এসে একটা চেয়ারে বসে হৃদকে কল মেলালো। হৃদ তখনও গাড়িতে। কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকেছে সবে। সেই সময় হৃদের ফোন বেজে উঠতে আসিফ সামনে মিরর দিয়ে হৃদকে দিকে তাকালো এক পলক। হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ের কল কেটে নিজে কল মিলাবে তার আগে মায়া অধৈর্যে নিয়ে আবারও কল দিল হৃদকে। হৃদ এবারও ঠোঁট চেপে হেসে কল কেটে দিল, কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতে সেকেন্ডের ভিতর তৃতীয়বারের মতন কল দিল হৃদকে। মায়ের অস্থিরতা বুঝে হৃদ হাসল। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কলটা ব্যাক করতে দিন। হৃদের কল কাটতে না কাটতে সেকেন্ডের ভিতর তৃতীয়বারের মতন কল দিল হৃদকে। মায়ের অস্থিরতা বুঝতে পেরে হৃদ হাসল। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন। টুকুটুকু করে কল কেটে যেতেই হৃদ আবারও হাসল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পলক। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে। ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো। বোঝাই যাচ্ছে তখনকার হৃদের কথায় লজ্জায় পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে, আসসালামু আলাইকুম। হৃদ সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আছি। আপনি? ভালো। জি ভালো। তারপর দুজনই চুপ। হৃদ ইচ্ছাকৃতভাবে চুপ। মায়া কি বলে সেটা শুনতে চায়। জড়তায় মায়া নিজের কথাগুলো গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু। কোথায় থেকে শুরু করবে বুঝতে পারল না এক মুহূর্তের জন্য। অন্ধকার বারান্দায় বসে কুলের উপর খালি হাতটা কচলাতলো মায়া। কি বলবে সেটা ভাবতেই হৃদের গলা শোনা গেল তক্ষুনি। হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ আপনার? জড়তা মায়া আমতা আমতা করে কানে পিছনে চুল গুজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল, না আসলে আমার না কেমন কেমন জানি লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের। আমি কি ফোন রেখে দিব? তাড়াহুড়োয় মুখ খুলল তক্ষুনি মায়া। না করে বলল, এই না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে। তাড়াহুড়োয় হৃদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে লজ্জায় পড়ে গেল মায়া। ফোনের ওপাশে মায়ের স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে, সেটা ভেবে মায়ের মন খারাপ হলো। এত কষ্ট করে স্বামীর সামনে
নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায়। আবার মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি কেন? আসলে তাড়াহুড়োয় ওভাবে বলতে চাইনি, কিন্তু আমি তো ওইভাবেই শুনতে চেয়েছিলাম। হৃদের কথার পৃষ্ঠে কথা খুঁজে পেল না মায়া। জড়তায় মায়া এদিক সেদিক লাজুক দৃষ্টি ঘোরালো। দুজনের বিয়েটা সম্পর্কে কথা বলতে চায় মায়া, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ রইল মায়া। ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ায় চট করে মায়ার ঘোর ভাঙল। এত রাতে, প্রায় 12টার ঊর্ধ্বে, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে? কি কোথাও যাচ্ছে কি? কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করলো হৃদকে। বলল, গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? হৃদ তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাহিরের অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরিয়ে বলল, বউয়ের টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ের মাথায় বিস্ফোরণ ঘটালো। মায়ের স্বামী বিবাহিত কথাটা যেন আকাশ ভেঙে পড়ার নেই চমকে উঠল মায়া। স্তব্ধতার নেই মৃদু চেঁচিয়ে বলল, কি? আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? কি মানে কি? বিয়ে করব না? পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করেছি। মায়া অতি ভদ্র সাজার কোটা তখনই শেষ হলো। রাগে হিসিসে গালি দিয়ে বসলো হৃদকে। কটমট করে বলল, অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস? তুই জানতিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি? মায়ের হুট করে রেগে মেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগলো। যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানে রাগে 2-4টে গালি শোনা যায়। তাছাড়া হৃদ মায়ের কাছে পরিচিত হৃদ খান বলে নয়, বরং মায়ের স্বামী হিসেবে সে গালি শুনছে, তাই হজম করে নিল স্বামী হয়ে। মায়ের রাগে উস্কে দিয়ে বেখেয়ালি হেয়ালি করে বলল হৃদ, বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম? আমার বউ তো নাই, বউ পলাতক। বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরও একটা বিয়ে করব। ইসলামে 4টে বিয়ের সম্মতি দেয়, আমি তো মাত্র 3টা করছি। আপনাকে পেলে আর একটা করব, তারপরই শেষ, আর করব না। রাগে দুঃখে কেঁদে ফেলল মায়া। এত কষ্ট নিয়ে নিখোঁজ স্বামীর খোঁজ করাটাই বোকামি হয়েছে মায়ার। সেই দুঃখে মায়া কেঁদে উঠে হৃদকে গালি দিতে দিতে বলল, অসভ্য, ইতর, লুচ্চা লোক, এতগুলো বিয়ে করিস, তোর মতন জামাই আমার দরকার নেই। আমি তোরে তালাক দিব। খবরদার যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোর পা ভেঙে হাতে ধরে দিব। বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এ বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম। টুকুটুকু। হৃদের কথা শুনল না মায়া। রাগে দুঃখে ঝরঝর করে কেঁদে উঠল বারান্দার ফ্লোরে আছড়ে পড়ে। মায়া সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নিবে। মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসার ছড়া পাতার মতন খসে গেল মনে। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্নার বাঁধ ভাঙল মায়ার। গুমড়ে ওঠা কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাটল বাকিটা রাত। হৃদ বেশ ফুরফুরে মেজাজে ফোনটা পাশে রাখলো। সে জানে এখন তার বউ কাঁদবে স্বামীর বিরহে। কাঁদুক, এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক, আজকের রাতটা তার শান্তিতে কাটবে। সামান্য বিয়ে হওয়ার মিথ্যা সংবাদ নিয়ে বউ তার কতটা খেপল হৃদের উপর। শেষ পর্যন্ত গালি দিল, ভবিষ্যতে পা ভেঙে ফেললে হুমকি পর্যন্ত দিল। যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী, আল্লাহ জানে তখন কি করে। হৃদ হুট করে খুব ইচ্ছা হলো জানাতে তার বউকে। তার পরিচয় পেলে কি করবে? এখনকার মতো এত অস্থির হবে স্বামীর জন্য, নাকি পরিচিত হৃদ খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে? হৃদ থেকে চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনের টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে মায়া। সঙ্গে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। মায়ের মন খারাপের কারণ
এতক্ষণে সবার জানা। জুই অবশ্য এতে বিরক্ত। ও আগে থেকেই মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে, তারপরও ফাঁসলো। এখন লোকটা পূর্ববিবাহিত হতে পারে, সেটাও অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। হয়তো মায়া লোকটার জীবনে পড়ে এসেছিল। তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে, কিন্তু মায়াতে অস্বাভাবিকভাবে রিয়েক্ট করার জুই খানিকটা ক্ষুব্ধ। কোনোভাবে আরিফের কানে মায়ার কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকেই মার খেতে হবে। তাছাড়া মনমরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষাটাও দিয়েছে কিনা কে জানে। রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা, তখন আর রক্ষা নেই দুজনের। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল। মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে। রাতে যে অনেকটা সময় ধরে কেঁদেছিল সেটাও চোখ মুখ ফুলে আছে। শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল, মায়ু থাক, আর কষ্ট পাস না বোন। লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুই আরো ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে ওই বদ লোকটার কপাল খারাপ, এত সুন্দরী বউকে না দেখেই রিজেক্ট করলো। আহারে, আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে। এত সুন্দরী বউ ও তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেললো। আচ্ছা, এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করার তো আর চান্স নেই। তাহলে? শ্রেয়ার কথার পৃষ্ঠে জুই বলল, সংসার কি করবে? আমি তো প্রথম থেকে বলছি লোকটা খারাপ হতে পারে। শুনলো না আমার কথা, মন দিয়ে বসলো। এখন স্বামী বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার কোন লোক এখনো ঠিকঠাক পরিচয় জানে না, অথচ ভণ্ড স্বামীর জন্য সারাত কেঁদে কুটে সকালে পরীক্ষা খারাপ দিল। আমার তো ইচ্ছা করছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে। পাশ থেকে নাদিয়া বলল, আচ্ছা জুই, থাকুক না, বেচারি এমনি কষ্টে আছে, আর তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আচ্ছা জুই, শুন না, লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয় তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত। বিয়ে ব্যাপার স্যাপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেলেও ডিভোর্স কিন্তু অ্যাক্সিডেন্টই হয় না, অনেক আইন কানুন মেনে করতে হয়। ঝামেলা আছে, বুঝতে পারছিস? ব্যাপারটা সহজ হবে না। জুই কিছু বলবে তার আগে মায়া ধারাম করে উঠে বসলো। এতক্ষণের দুঃখ গোছানো মুখটা হুট করে শক্ত করে বলল, আমি এত কিছু জানি না, বুঝি না, বুঝতেও চাই না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, এত সহজে আমি তাকে ছেড়ে দিব না। অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি। তারপর কি হবে তখন দেখা যাবে। আমি প্রেম করে ব্রেকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এতগুলো দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে এসেছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব। এত সহজে হার মেনে তাকে ছেড়ে দিব না। অত্যন্ত শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যা বলেছে, সে বিবাহিত নয়। হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা বলেছে। আমি তাকে খুঁজে বের করব। মায়ের কথায় হতভম্ব জুই, শ্রেয়া, নাদিয়া। এরকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতো না। মায়ের জেদে শ্রেয়া, নাদিয়া হতভম্ব হলো। জুই ভেষ রাগে তিল মিলিয়ে ওঠে। মায়া নিজের জীবন এমন অচেনা একটা মানুষের পিছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবে মানতে নারাজ। তাই জুই সিদ্ধান্ত নিল এবার যেভাবে হোক মায়ার আরও পাকলামো বাড়ার আগে আজকের মধ্যে আরিফের সঙ্গে ও এ বিষয়ে কথা বলবে। পরে যা হবার হবে। অন্তত মায়ের পাকলামোকে আর শ্রেয়া আর সায় দেওয়া ঠিক হবে না বলে মনে করল জুই। জুইয়ের ভাবনার চিত্তের মধ্যে শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল, মায়া রে, আমি স্পষ্ট দেখতে পারছি তুই জামাই পাগল মাইয়া হবি।
বাপরে, জামাইকে না দেখে এত ভালোবাসা যায়? তোরে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না বইন। তাই তো বলি, জুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সব সময়। ভাই রে ভাই, টেনশন তো এবার আমারও হচ্ছে। তুই আবার ছেকা না খাইয়া বাঁকা হইয়া যাস জামাইয়ের বিরহে। জুয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো। পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না মায়ার। কেউ হয়তো মায়ার কষ্টটা বুঝতে পারবে না, তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না ও। সোজা গেট ধরে বাসায় চলে যাবে। আজ কোচিং করতে মন যাচ্ছে না। যদি মন ভালো হয় তাহলে বিকালে কোচিংয়ে যাবে, নয়তো না। মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া নাদিয়া দুইজনই তাড়াহুড়োয় মায়ের পিছন পিছন ছুটল, কিন্তু জুই গেল না। কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ের জন্য। মায়ের জেদ কোথায় থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহ জানে। সবচেয়ে বড় কথা হলো, মায়া জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না। মায়ের চিনতে চিনতে জুই বেশ কিছুক্ষণ সেইভাবেই টেবিলের উপর কপাল ঠেকিয়ে বসে রইল। হঠাৎ ফোনের ভাইব্রেটের শব্দে ঘোর কাটল। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখলো পরিচিত একটা নাম্বার। মন খারাপগুলো যেন তক্ষুনি কোথায় ছুটে পালালো জুয়ের। লাজুক হেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় জুই? পরীক্ষা শেষ আপনার? জি শেষ, আমি কলেজে আসছি। রাতে কল দিয়েছিলাম জুই, আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবত। আপনি কি রাতে কারোর সাথে কথা বলছিলেন জুই? রাতে ফোন আলাপে মায়া ছিল সেটা বুঝতে সময় লাগলো না জুয়ে, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইল না বলে মিথ্যা বলল। বাসা থেকে ফোন ছিল, কথা বলছিলাম আমরা। ফোনের ওপাশের লোকটা হয়তো বিশ্বাস হলো না জুইয়ের কথা। অনেকটা অবিশ্বাস্য নিয়ে ফের প্রশ্ন করে বলল, এত রাতে বাসা থেকে ফোন? মায়ের পিছন পিছন শ্রেয়া নাদিয়া দুজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো। শ্রেয়া বেশ উত্তেজনা নিয়েই বলল, আরে মায়া শুন না, তুই লোকটাকে কিভাবে খুঁজবি? কিছু ভেবেছিস? তোদের তো ফোনে কথা হয়, লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে? মায়া হাঁটতে হাঁটতে হতাশে উত্তর করল, না। অধৈর্যের ন্যায় আওড়ালো শ্রেয়া। কেন? কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবে চিনুক। যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এ জীবনে তাকে আমার মুখ দেখতে দিব না। তাছাড়া স্বামী খোঁজ আমি একা করছি, সে আমার খোঁজ করেনি। ওনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিন। আমার ফোন করতে হয়েছে, তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ছোট করতে চাই না। আমি অন্য কোনোভাবে লোকটাকে খুঁজে নিব, লুকিয়ে তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব। মায়ার ঘুরিয়ে পেঁচিয়ে কথায় অধৈর্য হলো শ্রেয়া। আগের ন্যায় বলল, কিন্তু কিভাবে? তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে, তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর নাদিয়ার কৌতূহল ভরা মুখটার দিকে তাকিয়ে বলল, লোকটার নাম আব্রাহাম, ঢাকায় থাকেন। তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে। তাছাড়া হাফেজ সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীর মধ্যে কেউ। নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি। মায়ের কথার পৃষ্ঠে সে আর কিছু বলার মতন পেল না। নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ের সঙ্গে। কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতে দেখতে পেল আসিফকে এলাকায় একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে। হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের। ভাবুক শ্রেয়া হুট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল। মায়ের সমস্যার সমাধান করতে চেয়ে উৎফুল্লতায় বলল, এই মায়া শুন, আমার মনে হয় তোর আসিফ ভাই থেকে সাহায্য নেওয়া উচিত। উনিও তো ঢাকায় থাকেন হৃদ ভাইয়ের সঙ্গে, সব কিছু চিনেন। তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন, তাই না? এমনটাও তো হতে পারে আসিফ ভাইদের সাথে তোর স্বামীর পূর্ব পরিচয় আছে।
তোর স্বামীর নাম বলাতে আসিফ ভাই চিনে ফেললো। শ্রেয়ার কথায় মায়ের কাছে যুক্তিসঙ্গত মনে হলো। মানুষ বলে না, বিপদে পড়লে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মায়ের দোষও তেমন হলো। অসহায় মায়ার স্বামীর খুঁজে খুঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে হলো সাহায্যের জন্য। কিন্তু হৃদের ভয়ে আমতা আমতা করে বলল, আসিফ ভাইকে বললে যদি রিস্কে পড়ে যাই। হৃদ খান লোকটা এমনিতেই আমাকে অপছন্দ করে, তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হয়। যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপুর কানে ফাঁস করে দেয় তাহলে বিপদে পড়ে যাব। শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল, আরে বিষয়টা উল্টোভাবে দেখ, তুই এমনি রিস্কে আছিস, চাইলেও তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই। তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি, উনি রাগী গম্ভীর মানুষ হতে পারে, কিন্তু কারো পার্সোনাল বিষয়ে ওনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত। হৃদ ভাই আমার রিলেটিভ হয়, সেই সুবাদে আমি ভালো করে চিনি হৃদ ভাইকে। হৃদ ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না দেখিস। তাছাড়া আমরা শুধু ভাইয়ের কাছে হেল্প চাইবো বেশ। তারপরও যদি তুই রিস্ক মনে করিস তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বলবো তোর সমস্যার কথাটা। হৃদ ভাই অবশ্যই বুঝবে, সাথে তোকে হেল্প করবে দেখিস। চল এবার, আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে, আগে দেখা করি তারপর সাহায্য চাইবো। চল চল। মায়া যান্ত্রিকভাবেই মাথা দোলালো। শ্রেয়ার সঙ্গ দিয়ে রাস্তার মাথা পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামড়া ছেলে পেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকলো। বিষণ্ণ মায়া কোনো রকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছালো আসিফ অবধি। কিন্তু ভাগ্য খারাপ হয় সেখানে হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে গেল হুট করেই। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে যাওয়ায় মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথাটা আসিফকে আর বলতে, যেহেতু সামনে হৃদ আছে তাই। মায়া চলে যেতে চেয়ে শ্রেয়াকে ইঙ্গিত করে খুঁজালো, কিন্তু শ্রেয়া মায়ার ইঙ্গিতটাকে ভুল বুঝলো। মনে করলো মায়া ওকে সবটা দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে খুঁচিয়ে। তাই শ্রেয়া আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইল। রাস্তার পাশ ঘেঁষে ছোটখাটো একটা কফি শপ। হৃদ সেই কফি শপের ভিতরে না বসে বাহিরে একটা টেবিলে বসলো। আসিফ তার পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে একবার গুরুগম্ভীর হৃদকের দিকে তাকালো, তো অন্যবার কাচুমাচু করে বসে থাকা মায়ের দিকে তাকাচ্ছে আর চোখে। আসলে পরিস্থিতিটাই এমন যে ফ্যাসাদে পড়ে আসিফ সরাসরি কারো মুখের দিকে তাকাতে পারছে না। তাতে যদি হৃদ রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানোতে বিব্রত বোধ করে, সেজন্য আসিফ সরাসরি মায়ের দিকে তাকালো না। ছোট টেবিলের 4টে চেয়ার এর মধ্যে হৃদের মুখোমুখি বসে মায়া, শ্রেয়া, নাদিয়া দুজনই হৃদের দুপাশে চেয়ারে দুটোতে বসা। মায়া ভয়, লজ্জা, জড়তায় চুপ থাকলেও শ্রেয়া, নাদিয়া দুজনে মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ের নিখোঁজ স্বামীর খোঁজ সন্ধান দেওয়ার বিষয়টা। হৃদ ভেতরকার বিস্ফোরণের ভাব চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনল গম্ভীর মুখে। আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়েকশন দেওয়া উচিত সেটা তখনই বুঝল না সে। হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনে বসে রইল। মূলত হৃদের কালকম্বিত কল্পনাতেও ধারণা ছিল না তার খুঁজে তার বউ তারই কাছে সাহায্য চাইতে চলে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড়সড় আকারে চমকিয়েছে। হৃদ তো তীব্র শক্টে এই মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেমন বেকুব বনে চুপ ছিল। আসলে অতিরিক্ত শক্ট হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ করে যায়। যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ ও আসিফের মুখে মায়ের পরিচয় সম্পর্কে জানতে পেরেছিল। সেদিন সাথে শুনেছিল মায়ের অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছিল।
তখন হৃদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতন করে চুপ করে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে ধরেছিল অতিরিক্ত শক্তে। তবে সেদিন বউয়ের মৃত্যুর সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজকের ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না, বরং বউয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য যে ব্যাকুলতার ছটফট দেখছে সেটা হৃদকে পৈশাচিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে সুস্থির ফিরতে চাইল, হলেও তাই অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথা শুনল। কিন্তু অনড়দৃষ্টি তীর শুরু থেকেই তাক করা ছিল মায়ের উপর। মূলত হৃদ মায়ের ভয়ার্থ কাচুমাচুর মুখটার দিকে তাকিয়ে শুরু থেকে সবটা শুনল শ্রেয়ার মুখে। পুরো বিষয় ক্লিয়ার হতে হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসলো চেয়ারে। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে। সকালের দিকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাট দুপুর, মায়ের পরীক্ষা শেষ। তার ভাবনা ছিল এখন মায়ের সাথে দেখা করার, কিন্তু তার আগে মায়া আগ বাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে, তাও নিখুঁত স্বামীর সন্তানে। গোটা বিষয়টাই অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুজনের হুট করে বিয়েটা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদের পরিচয়টা মায়ের কাছে ছিল না বলে। কিন্তু আজ মুখ্যম সুযোগ বুঝেই হৃদ মায়াকে মনে জমানো প্রশ্নগুলো করতে চায়। জানতে চায় কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল, কেন সেদিন রাতে পর মায়া আর হৃদের খোঁজ করেনি, কেন হৃদের পরিচয়টা মায়া এখনো জানে না জানে, বা কিভাবে মায়ার অপরিচিত হৃদকে বিয়ে করে নিল সেদিন। তাছাড়া সেদিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল, তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরও এখন কেন চিনতে পারছে না তাকে? কেন? যদি সেদিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ার ছিল, তাহলে এখন কেন হুলস্থুল পাকিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে হৃদের তথ্যের জন্য? হৃদকে তো প্রথম দেখেই চিনে যাওয়ার কথা। যদিও হৃদের সেদিন রাতে হুঁশ ছিল না, তারপরও সে সেদিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখায় মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহের তালিকায় রেখেছিল মায়াকে, এই ভেবে যে এই মেয়েটা হবে হয়তো সেদিন রাতের সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল। হৃদ সন্দেহের বশে আজ এ পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণাই ঠিক ছিল, অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না। এই বিষয়টাকে কেমন অদ্ভুত ঠেকলো হৃদের কাছে। সেজন্য মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়াকে করতে চায়, কিন্তু তারপরও মায়াকে তার আসল পরিচয় আপাতত দিবে না সে। অন্তত বউ তার যতদিন না পর্যন্ত নিজ থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন। কপাল কুঁচকে হৃদ মায়ের দিকে তাকে প্রথম প্রশ্নটা করে বলল, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করে সোজা বিয়ে করে ফেললেন? হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করে মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ের দিকে তাক করা, সবাই প্রশ্নটার উত্তর চায় এমন। মায়া জড়তায় ইতস্তত বোধ করল উত্তর দিতে। হৃদ তখনও মায়ের দিকে প্রহর দৃষ্টিতে তাকিয়ে। শ্রেয়া মায়ের ইতস্তততা বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলতে চাইল, আসলে ভাই ওদের টেবিলের উপর। হৃদের হাতটা ইশারায় শ্রেয়াকে দেখিয়ে থামিয়ে দিয়ে হৃদ শক্ত গলায় থমকে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেদিন রাতে ওর সাথে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া। আগ বাড়িয়ে আর মুখ খুলল না সে। হৃদ যে শক্ত ধাঁচের মানুষ, দেখা গেল শ্রেয়া যদি আবার আগ বাড়িয়ে মায়ের হয়ে উত্তর দিতে চায়, তাহলে থাপ্পড় একটাও আজ কপালে জুটবে নিশ্চিত। হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতে মায়া খানিকটা ভয়ার্থ হলো। কাচুমাচু করে ঋণ নিয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল,
আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। নিজের পরিবারের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশেহারা ছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল। কপাল ফেটে ওনার মুখ ঢেকেছিল রক্তে। রাতে অন্ধকারের ঝড়ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাকে, সেটা আমার এখন আর অতটা মনে নেই। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখব বলে। আমি ছোট মানুষ ছিলাম। তারপর পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটা হয়তো সুগারের সমস্যা ছিল, সেজন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ওই অবস্থাতে লোকটার মুখ আমি কতটুকু দেখেছিলাম সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বিগত 2 বছর হয়েছে আমাদের বিয়ের। অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি। এখন আমার আর মনে নেই। তবে যতটা মনে আছে, লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল। তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল। মায়ের কথাগুলো শেষ করতে রিদ দ্বিতীয় প্রশ্ন করল, ফেস মনে নেই? তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো, পরিস্থিতি এমন ছিল যে আমার অত কিছু মাথায় আসেনি। মাত্র 9ম শ্রেণীতে পড়তাম। বুদ্ধি খাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবারও কতগুলো অপরিচিত লোকদের মাঝে পড়লাম। তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমে আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলে, কেমন হুমকি দামকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিল। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার সাথে লোকটার, মানে যার সাথে আমার বিয়েটা হয়েছিল, তিনিও তেমন সেন্সে ছিল না। মানে উনি অর্ধ জ্ঞানহারা ছিল। সেজন্য সবাই সহজে আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিল। আমি তাদের বলার সুযোগ পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত। সবাই একইভাবে আমার চরিত্রের দিকে আঙ্গুল চালাচ্ছিল সহজভাবে, কারণ আমার অসুস্থ লোকটা আমার কাঁধ জড়িয়ে তার শরীরের ভর আমার উপর দিয়ে রেখেছিল। তাই কাজী সাহেব আমাদের থানা পুলিশে দিবে, এমনকি তখন বিয়েটা না করলে আমাকে সকালে সমাজের লোকদের সামনে অপদস্থ করবে, এমনটা বলেছিল। এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এসব পরিস্থিতিতে পড়লে মানুষকে কি করতে হয় বা কিভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না। শুধু মনে মনে দোয়া করছিলাম কেউ আমার হয়ে আসুক আর আমাকে ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক, আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু বলুক। কিন্তু সেদিনের মতো আমার কোনো দোয়াই কবুল হয়নি। তাই জানের ভয়ে শুধু চুপ করে গেলাম আর যেটা বলেছিল সেটা করছিলাম। তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটাও কোনো আপত্তি জানাচ্ছিল না। সে অজ্ঞান না হলে কিছুটা হুঁশে ছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে বিয়ের আগ মুহূর্তে তাদের, কিন্তু তিনি কিছুই বলেনি। সেজন্য আমারও কিছু করার ছিল না। হাফেজ সাহেবের পরিবার ভাবছিল আমি আমার স্বামীর গার্লফ্রেন্ড হব। তাকে নিয়ে রাতে কোথাও ধরা খেয়ে হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম। সেজন্য আমাদের বিয়ের পরিচয় দেয়। আর আমি চাপার আগে ভয়ে হঠাৎ স্বামী হওয়ার লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারোর কাছে, এমনকি হাফেজ সাহেবের পরিবারের কাছেও চাইনি। বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে স্বামী নামটি কাজী সাহেবের মুখে শুনতে মনে নেই, কিন্তু কাবিননামায় ঠিকই দেখেছিলাম স্বামীর নাম। কিন্তু ইনিশিয়াল সিগনেচার হওয়ার ঘুরপেচানো নামটা আমি বুঝতে পারিনি কি ছিল, সেজন্য তার নামটাও আমার জানা ছিল না। মায়ের দীর্ঘ কথার অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথে, তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে? ওই লোকটাকে সাহায্য করতে যে আমি এত বড় বিপদে পড়লাম, তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর ভয়ে স্বামীর পাশ ঘেঁষিনি সে রাতে। দূরে দূরে ছিলাম।
সে রাতে হাফেজ সাহেবের বউয়ের ফোন থেকে আরিফ ভাইকে কল করে শেষ রাতের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে, যেন লোকটা সকালে হুঁশে ফিরে আমাকে আর খুঁজে না পায় সেজন্য। চতুর্থ প্রশ্ন করে বলল হৃদ, তখন স্বামীর থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন কেন তাকে খোঁজ করতে চাইছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে গেছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেফ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গেছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটাকে আমার খোঁজা দরকার। সেজন্য বেশ কয়েকবার নরসিংদী গিয়ে হাফেজ সাহেবের বাড়ির লোকেশন অনেক কষ্টে খুঁজে বের করি, কিন্তু এত কিছু পরও আজ পর্যন্ত লোকটার সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বারটা ছাড়া। হাফেজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নামটা বলেননি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপরও তিনি বলেননি আমাকে। শুধু বলেছে কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেজন্য হাফেজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয় তারপরও আমার তার সন্ধান চাই। চাই মানে চাই। স্বামী নামক লোকটা খারাপ হতে পারে এমনটা জেনে বুঝেই আমি তাকে খুঁজেছি এতদিন ধরে। এবার আপনার সাথে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন? বেশি কিছু জানতে চাই না, শুধু ওই লোকটাকে সেটা বললেই চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরও 2টো বিয়ে করেছে, কথা কি সত্য? তার তৃতীয় বউ হওয়ার ইচ্ছা আছে নাকি? হৃদের সহজ কথায় মায়া সহজভাবে নিতে পারল না। গুমরে ভেতরকার কষ্টগুলো যেন মায়ের গলা চেপে ধরল। মায়ের ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। হৃদ ওর আত্মীয় হয় এখন, তারপর আবার মায়ের সাথে হৃদের বনাবনিও হয় না কখনো। এমন একটা লোককে সামনে কেঁদে মায়া নিজের ভেতরকার অবস্থা জানাতে চায় না। মায়ার যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভেতরকার পরিস্থিতি না জানিয়ে ওপর থেকে শুধু সাহায্য চাইবে। মায়ার স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়ার ভালোবাসাটা শুধু মায়ার অবধিই থাকবে। সেটা আর যাই হোক না কেন, মায়া অন্তত কোনো বাহিরের লোকের সাথে প্রকাশ করতে চেষ্টা করতে চায় না। লোকটা যদি বিয়ে করে তো করুক, আমার কিছু যায় আসে না। আমি আমার স্বামী চাই না, আর না তার বউ হতে চাই। সংসার তো দূরে থাক, কিন্তু তারপরও লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও আমার লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে বসতে পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে। তাছাড়া আমি তো আর লোকটার সাথে সারা জীবন বসে থাকতে পারবো না। আমারও তো একটা জীবন আছে, কাউকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে কখনো বিয়েটা হয়েছিল সেটাও ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনো, আমি জানি। কারণ বিগত 3 মাসের ধরে লোকটাকে খুঁজে খুঁজেও তার তথ্য বের করতে আমি হিমশিম খাচ্ছি। সেখানে ওনার আমাকে খোঁজা আর মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল এটা প্রমাণ করার জন্য কাজের থেকে শুরু করে কাবিননামা পর্যন্ত নেই আমাদের। সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও বছরখানিক আগে। সেই সুবাদে আমাকে ওই লোকটা কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে কখনো আমাদের বিয়েটা হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হলেও সমাজের চোখে অবিবাহিত হয়ে বলে প্রমাণ প্রথমে ঘোষিত হব। সমাজ হোক বা আইন বিয়ে হয়েছিল এটার শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনি বিয়ে বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে সহজে বের হতে পারবো। বিয়েটাকেও অস্বীকার করতে পারবো।
কিন্তু সব কিছু শেষ করার আগে আমি অন্তত একটাবার ওই লোকটার খোঁজ পেতে চাই, তার অগোচরে। তার সামনে যাব না, কিন্তু জানতে চাই সে কে। তারপর না হয় আরিফ ভাইকে বলে সব কিছু মিটমাট করে নেব। আমাদের ডিভোর্সের বিষয়টাও আরিফ ভাই দেখবে। কিন্তু তা মায়ের দীর্ঘ কথা শেষ হবার আগে গম্ভীর গলায় আওড়ালো আওয়াজ তুলল হৃদ। চাপার আগে দাঁত পিষে বলল, আউট। হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল তক্ষুনি। সবাই থমথমে মুখে মায়ের থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে। হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া, নাদিয়া, শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ ঠাউর করতে পারল। মায়ের মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি। না লাগার কথা। কত কিছু করলো বউকে খুঁজতে হৃদ। এমনকি বউয়ের টানে হুটহাট পাকলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসলো। অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরির প্রজেক্টে পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সব ছেড়ে ছুড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো। আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা ছিল। অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দেবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করে এর থেকে বের হতে যেতে পারবে সেই বুদ্ধিটাও শেয়ার করছে হৃদকে। এত সব শুনলে কারোরই মাথা ঠিক থাকবে? আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ের কৌশল শুনে। এবার হৃদ ভাই রাগের বসে মায়াকে থাপ্পড় না মারলেই হয়। পাবলিক প্লেসে আছে তারা, তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে। বদনাম রটে যাবে মুহূর্তে হৃদ ও হৃদের বাবা নাহিদ খানের নামে, নিহাত খানের নামে। জেলা মন্ত্রীর ছেলে বলে কথা। বদনাম এমনই রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নিহাত খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয়ে কাচুমাচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের উপর রাখা হাতটা শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির উপর চোট যাচ্ছে। বৃদ্ধা আঙ্গুলের বরাবর কলমের আউটকেপ চেপে চেপে শব্দ করে নিব ভেতর বাহিরে করে। মায়া চট করে বুঝল না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, জি। হৃদ ফের একই ভঙ্গিতে দাঁত পিষল। আউট। মায়া থতমত খেয়ে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে। কিন্তু কেন? হঠাৎ রাগের কি হলো এমন? মায়া বুঝল না। হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। মায়া সেদিকে এক পলক তাকালো। তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুটোর সাথে, যেগুলো শুরু থেকে মায়ের দিকে তাক করা ছিল। মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। ও জানতো এই হৃদ খান মায়াকে আবারও অপমানিত করবে। শুধু শুধু শ্রেয়ার কথায় মাঝে মায়ার এখনো এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে। এই ঘাটতেরা লোক হৃদ খানের মুড কখন কোন রূপ নেয় বলা মুশকিল। এই ভালো তো এই সাপের মতন ফুস করে ওঠে। অসভ্য লোক, ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে। মানুষকে অপমান করতে আর গায়ে বাজে না। মায়ার এখানে আসাটাই ঠিক হয়নি। মায়ার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে থপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে তুলতে বলল, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া। এই লোকের শরীরে শুধু ক্ষমতার দাপটে অহংকারে ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। চল এখান থেকে। বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে গেল নিজের সাথে। নাদিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ের যাওয়ার দিকে রাগে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল। একইভাবে হাতের কলমটাও চেপে যাচ্ছে। আসিফ সেদিকে তাকিয়ে কাচুমাচু করলো। একটু সময় নিয়ে ভয়ার্ত গলায় ডাকলো, ভাই, ভাবিকে কি আবার ডাকবো?
রিদ দাঁতে দাঁত পিষে রাগে রিরি করে বলল, তোর ভাবিকে না উকিলকে ডাক আসিফ। এই বেয়াদব মহিলাকে সোজা করা দরকার। কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে রিদ খ্যাক করে উঠল। এই জি কি? হ্যাঁ না ভাই, আপনি যা বলছেন সেজন্য জি আর কি। কি বলছি তোরে? উকিলের কথা আর কি। তো এখনো আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ বের হয়েছে? আসিফ তাড়াহুড়ে বলল, না ভাই, এ তো যাচ্ছি। হৃদের মেজাজ যেন আজ হুট করে খিটখেটে হয়ে গেল। আসিফকে আবারও থামিয়ে বলল, কই যাবি? ভাই, উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিল ডাকতে, অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ পুনরায় খিটখেটে মেজাজে বলল, যা সামনে থেকে সর। বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে। আজ আর ঢাকায় ফিরবো না। উকিল আর কাজী দুটো যেন কাল বিকেলের মধ্যে রেডি থাকে। এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার। কত বড় সাহস আমাকে অস্বীকার করবে বলে? কাল প্রমাণ নিয়ে ঢাকা ফিরবো, এর আগে নয়। জি ভাই। হৃদ বিরক্তির চোখে তুলে বলে, এই যাবি তুই এখান থেকে? জি ভাই।